তো আজকে আমাদের তো শেষ। তো আজকে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত একটু রিভাইজ নিয়ে আলোচনা করব। এরপর আমাদের কাজ নিয়ে তো আলোচনা গতকালকে আমরা করলাম, আর শনিবার দিন আমাদের ফাইনাল এক্সাম। তো আমরা শুরুতে যেটা আসি যে আমাদের এখন শুরু থেকে শেষ পর্যন্ত আজ পর্যন্ত যা শিখলাম, এখানে আমরা একটু একটু করে সবগুলো একটু দেখার চেষ্টা করি যে সব ঠিকঠাক আছে কিনা। তাহলে আমরা প্রথমে শুরু করছিলাম যেটা দিয়ে, সেটা হচ্ছে যে আমাদের সারনেম গিভেন নেম, তাই না? জি স্যার। আমাদের সারনেম গিভেন নেমের অপশন তো মনেই আছে। আমি একটু শেয়ার দিচ্ছি। আচ্ছা, শেয়ার কি দেখা যাচ্ছে? জি স্যার। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে। শেয়ার আমরা এক নম্বর রুলস, যেটা আমরা এক নম্বর অপশন নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে আমরা শিখছিলাম সারনেম গিভেন নেম কি? জি স্যার। সারনেম আর হচ্ছে গিভেন নেম। তো সারনেমের গিভেন নেম কি আমাদের মনে আছে? যেমন ফর এক্সাম্পল আমরা যদি এইভাবে লিখি মিস্টার জন থমাস উইলিয়ামস জুনিয়র, তাহলে এখানে আমাদের সারনেম গিভেন নেম কোনগুলা মনে আছে? তো এই মিস্টারটা কি হবে বলেন তো? স্যার প্রিফিক্স। প্রিফিক্স স্যার। আচ্ছা, প্রিফিক্স। তারপরে এই এখানে তো গিভেন নেম কোনটা হবে? জন Given স্যার name জন sir, জন থমাস স্যার এটা হবে। John সাফিক্স আচ্ছা, যে একটা হচ্ছে সাফিক্স, আর আমার উইলিয়ামসটা হচ্ছে কি? সারনেম surname. সারনেম। এটাকে কারো বুঝতে অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আবার একটু আলোচনা করি যে প্রথমে সাফিক্স মিস্টার, সাফিক্স গুলোর নাম কি? সাফিক্স হচ্ছে মিস্টার, মিসেস, মিস, এমএস, বিভিন্ন ধরনের আপনার পজিশন, যেগুলোকে পোস্ট বা ডেজিগনেশন বলি। এরপর হচ্ছে জন, আমরা যদি একটু আলাদা করি তাহলে জনটা হচ্ছে যে গিভেন নেম, উইলিয়ামটা হচ্ছে সারনেম, আর থমাসটা হচ্ছে মিডল নেম, যদি মিডল নেমের ঘর থাকে। আর যদি মিডল নেমের ঘর না থাকে তাহলে কি হবে? উইলিয়ামটা সারনেম আর জন থমাসটা হচ্ছে গিভেন নেম। বুঝতে পারছি? এখানে জি একটা স্যার। অপশন হাতে রইলো, সেটা হচ্ছে মিডল নেমের ঘর। আমরা জানি থমাসটা মিডল নেম, কিন্তু যদি মিডল নেমের অপশন কখনো থাকে তাহলে থমাসটা মিডল নেমে দিব, আর যদি মিডল নেমের অপশন না থাকে তাহলে জন সহকারে থমাসটা কোথায় চলে যাবে? নেম Given name. গিভেন নেমের ঘরে চলে আসবে। সবাই এইটুকু ক্লিয়ার? কার কোনো কোশ্চেন আছে? স্যার বলেন। যদি মানে এইগুলা নিয়ে কুইশন থাকে তাহলে কিভাবে থাকবে? আচ্ছা, এই নিয়ে যদি কোশ্চেন থাকে তো কোশ্চেনটা এইভাবে থাকবে। আমি একটা নাম লিখলাম, মনে করেন মিস্টার জন থমাস উইলিয়াম জুনিয়র। আপনি এই নামটাকে ভাগ করবেন, সেগ্রিগেট করবেন, ঠিক আছে? জি স্যার, কিভাবে বুঝতে পারছি। সেগ্রিগেট করবেন? মনে করেন সাফিক্স, সাফিক্স লিখবেন, সমান সমান দিবেন, লিখবেন মিস্টার। এরপরে লিখবেন গিভেন নেম, জিএন, সমান সমান দিয়ে কি লিখবেন?
স্যার মিস্টারটা প্রিফিক্স না? স্যার মিস্টার হ্যাঁ, তো mixed প্রিফিক্স prefix, prefix। হবে। ঠিক করতেছি না। উইলিয়াম। তাহলে আমরা অ্যানসারটা কি হবে? সবাই অ্যানসারটা প্রিফিক্স বুঝতে পারছি? মিস্টার, গিভেন নেম জন থমাস, সারনেম উইলিয়ামস, সাফিক্স জেআর। এখন কোশ্চেনটা হবে যে একটা নাম দিব এরকম, এই নামটা বলবো স্যাগ্রিগেট করেন। স্যাগ্রিগেট করার সময় আমি এখানে লিখে দিব প্রিফিক্স সমান সমান ফাঁকা রাখবো, গিভেন নেম সমান সমান ফাঁকা রাখবো, সারনেম সমান সমান ফাঁকা রাখবো, সাফিক্স সমান সমান ফাঁকা রাখবো। আপনি এইগুলো এনে এনে এখানে বসাই দিবেন। ঠিক আছে? স্যার জি স্যার, বুঝতে পারছি। সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে যদি কমার অপশন থাকে তাহলে কি হয়ে যাবে? কমা কমার আগে তো surname, সারনেম হবে। কমার আগেরটা হবে কমার পরের গুলো হচ্ছে গিভেন নেম। ইভেন গিভেন নেম। আচ্ছা ঠিক আছে, ফর এক্সাম্পল এখানে দেখেন কমা এখানে কি নাই, প্রিফিক্স নাই, সরি সাফিক্সটা নাই, তাহলে সাফিক্সের ঘরটা কি থাকবে? ফাঁকা থাকবে। থাকবে। আমরা ফাঁকা সাফিক্স থেকে থাকবে। ফাঁকা রেখে দেব। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। মানে আমাদের একটা নামের কয়টা অংশ থাকে? আমাদের একটা নামের চারটা অংশ থাকে। কি কি? সাফিক্স, প্রিফিক্স, সাফিক্স আর হচ্ছে সারনেম, গিভেন নেম। গিভেন নেম। এই চারটা ঘর, এই চারটা ঘর থেকে চারটা ঘরের ভিতরে যার যেটা থাকবে সেটা লিখবো, যেটা থাকবে না সেটা ফাঁকা রাখবো। লিখবো এটা না। আমরা সফটওয়্যারে এন্ট্রি করে গেছি যেভাবে সেইভাবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এই গেল আমাদের 1 নাম্বার। 2 নাম্বার আমরা শিখছি হচ্ছে অ্যালফাবেটিক। অ্যালফাবেটিকটা শিখছি না? অ্যালফাবেটিকটা আমরা কিভাবে করব? অ্যালফাবেটিকটা থাকতে পারে যেমন মনে করেন আমি একটা লেটার দেখাই দিলাম, ইমেজ থেকে কেটে নিয়ে আসলাম। ফর এক্সাম্পল ধরেন আমি এখান থেকে যে একটা লেটার কেটে নিয়ে আসলাম, হ্যান্ড রিটেন যেভাবে যে লেখে, বুঝতে পারছেন? আমি দেখলাম 2 নাম্বার দিয়ে এটা কি হবে, আপনি 2 নাম্বার দিয়ে ওর অ্যানসারটা দিয়ে দিবেন। কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এরপর কি থাকবে? এরপর আমাদের বক্স আকারে দুই নাম্বারটা থাকবে। বুঝতে পারি নাই স্যার। আচ্ছা 2 নাম্বারটা বুঝতে পারেন, আমি সবগুলো বুঝাই দিচ্ছি না। 2 নাম্বারটা ছবি আকারে দেওয়া। মানে হ্যান্ড রিটেন দেওয়া থাকবে। ওইটা আমাদের কোনটা কোন অক্ষর ওইটা সিলেক্ট করে লিখতে হবে। আচ্ছা ফর এক্সাম্পল দেখেন এই যে এটা কিভাবে আছে? 1 নাম্বার দেওয়া আছে এটা আব্রাহাম। লেখা আছে আব্রাহাম, আমি এইভাবে দিয়ে দিব। আব্রাহাম। এইটাই মনে করেন এইভাবে দিব। ফন্টটা হবে, ফরম্যাটটা হবে এরকম যে 1 নাম্বার এরকম আব্রাহাম দেওয়া থাকবে, আপনাকে নিচে অ্যানসারটা নাম্বার দিয়ে অ্যানসারটা লিখতে হবে। এই হ্যান্ড রিটেন করে নাম্বার অনুযায়ী লিখতে দিতে হবে আমাকে। সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এই ফরম্যাটটা আমরা করছি না সবাই এগুলা? জি স্যার। জি স্যার। জি এগুলো স্যার। করছি না? জি হ্যাঁ, স্যার। এগুলা থেকে আমাদের এক্সাম হবে। আচ্ছা এরপর আমাদের আরেকটা অপশন থাকবে এরকম যে এরকম কিছু নাম থাকবে সিরিয়ালি। কি থাকবে? সিরিয়ালি নাম। ইমেজ কেটে দিব আপনাদেরকে, সিরিয়ালি নাম থাকবে, তখন আপনারা এখান থেকে সিরিয়ালি নাম লিখবেন। এই হচ্ছে আমাদের 3টা ফরম্যাট আমরা পরীক্ষা নিব। এরপর আমাদের লেটারটা আমরা কিভাবে নিব? আর লেটারটা নিব হচ্ছে মনে করেন এই যে এই লেটারটা কেটে নিয়ে আসবো। এই লেটারটা কি? এ আপনাকে লিখতে হবে এ, নাম্বারিং করা থাকবে, নাম্বার অনুযায়ী খালি অ্যানসার গুলো দিবেন। আপনার তো এগুলো দেওয়া যাবে না, আপনার জাস্ট অ্যানসারটা দিবেন। এরকম করে 2-4টা লেটার আমি কেটে আনতেও পারি, নাও পারি। এরপর হচ্ছে আমাদের এরকম সফটওয়্যার থাকবে এরকম, এগুলোতে আমরা এন্ট্রি করছি, সফটওয়্যারে এন্ট্রি করছি না কোন ফিল্ড থেকে আমরা কোনটা নিব। আমি যদি বলি লাস্ট রেসিডেন্ট পার্মানেন্ট সিটি, লাস্ট পার্মানেন্ট রেসিডেন্স, এটা কত নাম্বার ফিল্ড থেকে নেওয়া হবে? এটা হচ্ছে প্রথম পেজ 1 থেকে না হবে, লাস্ট পেজ 1 স্যার। 15 বোধহয় না কত, খাতা দেখতে হবে। পেজ 1 পেজ 1 এর 15 নম্বর। নম্বর। যে 1 এর 15 মেবি। মেবি বললে হবে না, শিওর পেজ 1 এর 15।
হ্যাঁ মেবি বলে আমাদের কাজ করলে হবে না, আমাদের মেবি বলে কোনো শব্দ নাই, ডিকশনারি থেকে এটা বাদ দিয়ে দিবেন কাজ এটা করার প্রথম সময়। পেজে হবে স্যার। এটা ডিরেক্টলি বলতে কলাম হবে 15 যে প্রথম পেজের কলাম 15 নম্বর 15 কলামে 15 15 হ্যাঁ কারণ আপনাদের খাতায় আরো 3-4 দিন আগে এটা লেখা আছে, এতদিন মুখস্থ হয়ে জি যাওয়ার পর স্যার এগুলো এরকম ভাবে কোশ্চেন থাকবে, ঠিক আছে। এরপর আপনাদের কোশ্চেন 15 থাকবে, নম্বর কলম হ্যাঁ এরপরে কোশ্চেন থাকবে আপনাদের যেটা থাকবে যে রিলেশন কি থাকবে, রিলেশন রিলেশনের কোশ্চেন তো আমি গতকালকে বলেই দিচ্ছি যে কোশ্চেনটা কি থাকবে রিলেশনের, যে সবগুলো রিলেশন আপনাকে লিখতে হবে এ টু জেড, যতগুলো আমরা লিখে দিচ্ছি। রিলেশন বলতে কোন রিলেশন, বাইরের কোনো রিলেশন আমরা নিয়ে আসবো না, আমরা যা পড়ছি তাই। কালকে কোশ্চেনটা এরকম হবে, গতকালকে স্যার যা দিছিলেন আর কি ওইগুলা। হ্যাঁ কেউ আবার এটা আবার কোশ্চেনের সময় আবার কোশ্চেন করেন না স্যার কোন রিলেশন লিখবো, কারণ রিলেশনে তো অভাব নেই পৃথিবীতে, ঠিক না। কিন্তু আমরা লিখবো কোনগুলা, আমাদের যেগুলো আমরা আমাদের দরকার সেগুলা, যে কোনগুলা দরকার সেগুলা প্রত্যেকের খাতার মধ্যে লেখা আছে, ঠিক আছে। জি আচ্ছা স্যার এরপর থাকবে হচ্ছে মনে করেন একটা গিভেন নেম আছে। আচ্ছা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে আপনারা যে মোবাইলে নিয়ে ডেস্কের মধ্যে নাই, একটু ইয়া করেন আপনারা সবাই একটু বসান, দেখা যাচ্ছে সবাইকে। কথা বুঝতে পারছেন? তো যারা আছি আমরা মোবাইলে আমরা কোচিংটা করতেছি তারা কিন্তু বিপদে পড়বো, লেখাগুলো দেখতে পারবো না, পরে বুঝতেও পারবো না। ডেস্কে বসি, চেয়ার টেবিলে বসি, সুন্দর মতো ক্লাসটা করি, আজকেই শেষ, এরপরে চাইলেও কিন্তু আপনাকে বুঝাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে কি আমাদের আমরা যখন নাম লিখবো ইমেজ থেকে তখন ওই নামের মধ্যে কি থাকতে পারে, ওই নামের মধ্যে মানুষের নামও থাকতে পারে, আবার কোম্পানি নামও বা প্রতিষ্ঠানের নামও থাকতে পারে। যদি মানুষের নাম থাকে তাহলে আমরা সারনেম গিভেন নেম আলাদা বলে দেব, আর যদি কোম্পানির নাম হয় তাহলে প্রতিষ্ঠানের নাম হয় বা ব্যাংকের নাম হয় তাহলে আমরা কিভাবে লিখবো বলেন তো? পুরো নামটাই গিভেন নেমে দিতে হবে, পুরো নামটাই বা যে প্রতিষ্ঠানের নামটাই হবে সেই প্রতিষ্ঠানের নামটাই গিভেন নেমে দেব। given name যেমন মনে করেন ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, তাহলে এটা কিভাবে লিখবো? গিভেন নেম ডাচ বাংলা পুরোটাই লিখবো ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। লিমিটেড। যদি বলে এরকম ডাচ বাংলা ব্যাংক লিমিটেড বনানী ঢাকা, কতটুকু লিখবো? ডাচ বাংলা ব্যাংক ডাচ বাংলা লিমিটেড ব্যাংক এই পর্যন্ত প্রতিষ্ঠানের নামটা স্যার শুধু লিমিটেড প্রতিষ্ঠানের পর্যন্ত। নামটা আছে, এই লিমিটেড পর্যন্ত। এরপরে যে অ্যাড্রেস ম্যাট্রেস আছে এগুলো আমাদের কোম্পানির অংশ না, কোম্পানির নামের অংশ না। না। আমাদের কোম্পানি প্রতিষ্ঠান আমরা বুঝবো সাধারণত কি হবে, যে নামের শেষে লিমিটেড, কোম্পানি, অ্যাসোসিয়েশন এগুলো কি লেখা থাকে, যেগুলো দেখে আমরা বুঝতে পারি। আচ্ছা এরপরে দেখেন আরেকটা জিনিস আপনারা এটাও পাবেন মাঝে মাঝে, আমি আলোচনা করে রেখে দিই, সেটা হচ্ছে একটা মানুষের নাম লিখলেন, লেখা আছে ফাদার, প্রথমে কি লিখছে দেখেন এখানে Father. লেখা আছে ফাদার, আবার লিখছে ফাদার জন থমাস, ফাদার জন থমাস, দুইবার লিখছে ফাদার। রিলেশন কি হবে? ফাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডফাদার না গ্র্যান্ডফাদার তো আমি লিখি নাই, তো ফাদার লিখছে, ফাদার বাবা এটা আমি বাবার ভুলে চলে বাবা আসছি। লিখি নাই। স্যার রিলেশন হলো ফাদার, কিন্তু ওনার নাম হলো যে যে যারা চার্চে থাকে না তাদেরও তো ফাদার বলা হয়, ফাদার জন থমাস ওইরকম কিছু। এই তো চলে আসছেন, উত্তরটা চলে আসছে। এটা এই একটা ফাদার যাবে রিলেশনে, একটা ফাদার যাবে প্রিফিক্সে, prefix yes প্রিফিক্সে। হ্যাঁ এই জিনিসটা আমরা কি করতে পারলাম, আমরা বুঝতে পারলাম যে অনেক সময় আমরা ফাদার লেখা থাকলে দুইটা ফাদার থাকলে আমরা কনফিউজ হয়ে যাবো না, কারণ আসছে এখানে চার্চের ফাদারও থাকতে পারে, তাহলে ফাদারটা তার ডেজিগনেশনের মধ্যে পড়ে। তারপর সিস্টার থাকতে পারে, আমাদের চার্চের সিস্টারও থাকে না, সিস্টার থাকতে পারে, ব্রাদার দুইবার থাকতে পারে। এগুলা থাকলে আমরা এগুলা একটা প্রিফিক্সে দিব আর একটা কিসে দিব, রিলেশনে দিব। একটা রিলেশনে দিব স্যার
আচ্ছা ঠিক আছে, এরপরে মনে করেন আমাদের রিলেশন লেখা থাকতে পারে। এরকম রিলেশন মনে করেন FATH, এটা কি ফেথ। ফেথ, কিন্তু এটা কিসের শর্ট? ফাদারের 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 শর্ট। আমাদের যদি নামে এরকম রিলেশনের শর্ট থাকে তাহলে আমরা শর্টই লিখে দিব। বুঝতে পারছেন? জি স্যার অনেক সময় এরকম পাবেন ফাদার, তারপর পাবেন এরকম ব্রাদার না লিখে কি লিখবে? ফাদার শর্ট Bro. ফর্ম বিআরও হ্যাঁ ব্রো লিখবে, তখন আমরা দিব। তারপরে সিস লেখা থাকতে পারে, তারপরে লেখা থাকতে পারে এমও। এমও মানে কি? মাদার। মাদার তারপর এফ এ থাকতে পারে, এফ এ মানে কি? ফাদার। তারপরে এই হয়ে থাকতে পারে জিএফ, গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার গার্লফ্রেন্ড একটা আছে আমাদের মনে যেটা সেটাই চলে আসে না? আচ্ছা গার্লফ্রেন্ড যাই হোক, নাই এখানে গার্লফ্রেন্ড বলে কিছু নাই, এখানে জিএফ মানে হচ্ছে গ্র্যান্ডফাদার হ্যাঁ। তারপরে জিএম মানে কি? Grandmother. গ্র্যান্ডমাদার আবার এরকম পাবে GDM, গ্র্যান্ডমাদার গ্র্যান্ডমাদার। ঠিক আছে, জি স্যার এখানে আমাদের এগুলো থাকতে পারে, এগুলো আমরা বুঝতে হবে যে এটা কিসের শর্ট ফর্ম হতে পারে। এরপর থাকতে পারে আপনার জি মাদার, এফ মাদার, গ্র্যান্ড মাদার মানে গ্র্যান্ড মাদার। তারপরে জি ফাদার, গ্র্যান্ড ফাদার। তারপর থাকতে পারে এরকম গডফাদার। গডফাদার থাকলে কি হবে? গ্র্যান্ডফাদার। না, গডফাদার এটা Thanks. হচ্ছে কি তাদের ওই যে চার্জের বড় ধরনের কোনো কিছু ব্যক্তি থাকে তাদেরকে গডফাদার বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে আদার। এটা কি হবে? আদার আদার হবে। গড আর গ্র্যান্ডের মধ্যে কিন্তু পার্থক্য আছে। গ্র্যান্ড লিখবে জিডি দিয়ে লিখবে, আর গড লিখলে জিওটি গড FATH পুরোটাই লিখছে গড ফাদার। এরপর পাবেন গড মাদার, এগুলা কি? আদার। স্টেপ ফাদার, স্টেপ মাদার, আদার। তারপরে হচ্ছে ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, এগুলাও কি হবে? আদার আদার হবে। তারপর আরো পাবেন গুড ফাদার, এটাও কি হবে? Other. আদার আদার হবে। এগুলো সচরাচর পাওয়া যায়, তাহলে এগুলো যেন আপনারা কনফিউশন হয়ে না যান সেটার জন্য এটার অ্যান্সারটা জানা দিলাম। এরপর আমাদের আর কি থাকতে পারে? অ্যাড্রেস। আমাদের রেসিডেন্সির যে ঘরটা, রেসিডেন্সের ঘরটা এরকম থাকতে পারে যে 510 বানানি ঢাকা বাংলাদেশ। তাহলে অ্যাড্রেসটা কি হবে? বনানী ঢাকা বনানী ঢাকা বাংলাদেশ শুধু বনানী- ঢাকা বাংলা বনানী না। ঢাকা বাংলাদেশ। এখানে দেখেন, এখানে আমার এই 510 হচ্ছে অ্যাকচুয়ালি আমি কি বুঝাইছি? হাউস নাম্বার। আর আর বনানী ঢাকা, এটা হচ্ছে বনানী হচ্ছে এটা জায়গার নাম, ঢাকা হচ্ছে শহরের নাম, আর বাংলাদেশ হচ্ছে কি নাম? স্টেশন দেশের নাম। তাহলে আমরা নিব হচ্ছে সিটি এবং স্টেট, সিটি এবং স্টেট। স্টেট। ঢাকা বাংলাদেশ। তাহলে সিটি বাংলাদেশ। যদি আমরা যাই তাহলে সিটি হচ্ছে ঢাকা আর স্টেট হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ 510 এটা হচ্ছে বনানী, এটা হচ্ছে গিয়া আপনার নাম্বার রোড লাগবে। নাম্বার। তাহলে আমরা কি রোড নাম্বার দিব? হ্যাঁ স্যার আমরা রোড নাম্বার দিব না, আমরা দিব কি? আমরা স্টেট আর সিটি। স্টেট আর সিটিটা দেব। এখন যদি এরকম থাকে ঢাকা বাংলাদেশ, তাহলে কি করব? ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ লিখবো আচ্ছা ঢাকা স্যার, বাংলাদেশটাই লিখে দেব। স্টেট কারণ হবে আমার বাংলাদেশ সিটি আর আর সিটি। স্টেট দুটাই দরকার, তো দুটাই আমি এখানে পাই গেছে। মোট কথা রোড নাম্বার, হাউস নাম্বার, রোড নেম, হাউস নেম, এভিনিউ নাম্বার, এভিনিউ নেম, চার্জ নাম্বার, হাউস নাম্বার, এটা যদি থাকে তাহলে সেগুলা আমরা কি করব? বাদ দিয়ে স্টেট আর তারপর- সিটিটা অ্যাড হবে। বাদ দিয়ে তারপরে লিখবো। এরপরে যদি মাঝে মাঝে কনফিউশন হয়ে যায় যে এগুলা রোড নাম্বার না হাউস নাম্বার না সিটি নাম্বার, তাহলে হেল্পের জন্য আমাদের একটা সাইট আছে। বলেন তো কোন সাইট? স্কাইপ। টাইপে না, স্কাইপ তো আপনি মনে করেন স্কাইপে আপনি সমস্যার সমাধান পাইতেছেন না, ইমিডিয়েটলি দরকার। ইমিডিয়েটলি আপনি যখন খুশি তাকে নক করবেন, সে আপনাকে সাহায্য করার জন্য
মানে কি আছে অধীর আগ্রহে বসে আছে বলেন কে? গুগল 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 গুগল। যখন খুশি তখন আপনি তাকে নক করতে হবে, সে আপনাকে অ্যান্সার দিবে। এটা গুগল হচ্ছে আপনি গুগলে সবকিছু অ্যান্সার পাওয়া যাবে। তা আপনার সিটি আর স্টেটের নামটা কি করবেন, দিয়ে আপনি সার্চ দিবেন, দেখবেন যে এটা সিটি না স্টেট নাকি জায়গার নাম নাকি এটা রোড, সুন্দর মতো ম্যাপ আকারে ছবি আকারে দিয়ে দিবে আপনাকে। বুঝতে পারছেন? তো মাঝে মাঝে আপনারা ওইখান থেকেও হেল্প নেবেন। আপনারা যদি নিজেরা একটু দুই একটা এরকম সার্চ করে নেন, আরেকজন বলার চাইতে নিজে যদি কষ্ট করে বের করেন, ওটা জীবনেও ভুলবেন না। জি স্যার এটা আমরা জানি আচ্ছা থিওরিটা, যে আপনি কষ্ট করে যদি একবার শিখেন তাহলে ওই জিনিসটা আপনি ভুলবেন না, কিন্তু আরেকজন যদি আপনি করে দেয় তাহলে আপনি জীবনে মনে রাখতে পারবেন না, সহজে মনে থাকবে না। মনে রাখা যাবে কিন্তু সহজে মনে থাকবে না, ভুলে যাবে। আচ্ছা, এরপর আমাদের আর কি গেল, আমার এই ইনস্ট্রাকশন গুলো গেল। এরপর আমাদের আর কি কি পড়ছে, আমরা অ্যালফাবেটিক দেখলাম, হ্যান্ড রিটেন গুলা দেখলাম, পরীক্ষার প্যাটার্ন গুলা দেখলাম। এরপর আমাদের আপনাদের কালকে আমি দিয়েছিলাম সিটি এবং স্টেট, পাইছেন? জি স্যার স্টেটের নামগুলো। জি স্যার পাইছি আচ্ছা, স্যার স্টেটের নামটা আমরা কিভাবে পাইছি। লিখবো? আমরা মনে করি নিউ ইয়র্ক লেখা আছে, আমি যদি নিউ ইয়র্ক কিভাবে লিখি, আপনি এটা শর্ট লিখবেন এনওয়াই। NY. NY যদি আমি এনওয়াই লিখি, আপনি লিখতে হবে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক ক্লিয়ার। জি স্যার এখানে 52টা কি 53টা আছে, শর্ট সহকারে আছে, শর্ট ফর্ম যেটাকে বলি আমরা। ওই শর্ট ফর্ম বলতে বোঝায় কোড। কি বোঝায়? কোড। কোড কোড গুলা, যেমন বাংলাদেশের কোড কি? বিডি বিডি। তা বিডি বলতে আমরা বাংলাদেশ বুঝি, ঢাকা বলতে ডিএসকে বুঝি, তাই না? ওরকম ওই ঢাকার শর্ট গুলা আছে, শর্ট গুলা বা আমাকে বলে কোড। কোড গুলা ভালো করে মুখস্থ করবেন, কারণ হচ্ছে যখন আপনি জায়গার নাম লিখতে যাবেন তখন আপনাকে এই কোড গুলা জানতে হবে, তখন মুখস্থ থাকলে আপনি সহজে লিখতে পারবেন। এরপর আমরা আর কি পড়লাম আমরা? Image. হুম? Document. এরপর আমরা ডগ টাইপের পরিচয় ওইগুলি বললাম না এরপর আমরা ডগ টাইপ গুলা পড়ছি। তাহলে আমরা কিছু ডগ টাইপ দেখি। হ্যাঁ, যেহেতু আসছে আমরা কিছু ডগ টাইপটা সাথে সাথে দেখি, একটু রিভাইজ করে ফেলি, তাহলে যেন আমাদের জন্য আরেকটু সুবিধা হবে। তাহলে আমরা একটু ডগ টাইপটা দেখি। আচ্ছা, বলেন তো এটা কি হবে? Capture. ক্যাপচার ক্যাপচার ক্যাপচার। এটা এটা হচ্ছে এলিয়েন অ্যারাইভেল লিস্ট। আচ্ছা, এলিয়েন অ্যারাইভাল লিস্ট ডগ টাইপ দিয়ে কিভাবে কোশ্চেন করব আমি? এটাও একটা জানার বিষয়। ডগ টাইপে আমি এই ছবিটাই কেটে এক্সেলের ভিতর বসাই দিব। এখন এই কেটে বসাই দিয়ে একটা নাম্বার এখানে দিয়ে দেব, তারপরে লেখা থাকবে এটার ইমেজ টাইপ কি হবে বা ডগ টাইপ কি হবে, আপনি নাম্বার দিয়ে লিখবেন এলিয়েন অ্যারাইভেল লিস্ট। বুঝতে বুঝে পারছেন? নিয়েছে স্যার। বাকিটা বুঝছেন? জি স্যার বুঝছি। স্যার আচ্ছা, না বুঝতে আবার বলি, এই ইমেজটার নাম কি? এলিয়েন অ্যারাইভেল এলিয়েন অ্যারাইভাল এলিয়েন লিস্ট অ্যারাইভাল লিস্ট পরীক্ষার সময় তার আমি এবার ধরে ধরে বলবো না এই ইমেজটার নাম কি। পরীক্ষার সময় কি করবো, এই ইমেজটা কেটে নিয়ে এসে এরকম 10-12টা ইমেজ কেটে নিয়ে এসে আমি একটা এক্সেলের মধ্যে রাখবো। কিরকম এক্সেলের মধ্যে রাখবো? এই যে এইগুলো যেখানে যেভাবে রাখছি এরকম করে রাখবো, রেখে এখানে একটা কোশ্চেন অ্যাড করে দিব, লিখে দিব যে এই নিচের এই ইমেজটার নাম কি। মানে এটা 2 নাম্বার আছে, 2 নাম্বার দিয়ে লেখা ইমেজটার নাম কি, তাহলে আপনি 2 নাম্বার দিয়ে উত্তর কি লিখবেন? এলিয়েন অ্যারাইভেল লিস্ট বা ক্যাপচার উপরে বা heading হেডলাইন স্যার থাকবে না? থাকবে না, তোর হ্যাঁ, উপর heading অবশ্যই হেডলাইন থাকবে, এই ইমেজটা পুরোটাই থাকবে। ইমেজটাই তো থাকবে বলছে স্যার। ও এই ইমেজটা পুরোটাই থাকবে, কারণ হেডলাইন না দেখলে তো আপনি বুঝবেন না, হুম। তাহলে আপনাকে হেডলাইন দেখতে হবে, তাই না? স্যার আচ্ছা, এই গেল। এরপরে এটা কি হবে? পেজ 2 স্যার পেজ 2 টু এটা ক্যাপচার ক্যাপচার এটা ক্যাপচার এটা ক্যাপচার এটা এইটাও ক্যাপচার এটা এটা এলিয়েন অ্যারাইভেল কিউলি এলিয়েন অ্যারাইভাল লিস্ট কিউ লিস্ট True list, এলিয়েন অ্যারাইভাল লিস্ট Police. কিউ লিস্ট কিউ লিস্ট আবারও বলি ধৈর্য রাখেন, কি পেশেন্ট, ধৈর্য রাখেন। ধৈর্য রাখলে উপায়টা কি হবে, আপনি ভুলটা কম হবে। মানে দেখা মাত্রই অ্যান্সার দেওয়ার দরকার নেই, পুরোটা আগে পরে দেখতে দেখতে অনেক সময় দেখবে যে চেঞ্জ হয়ে গেছে, জি স্যার এরকম হয় না?
আপনি প্রথমে দেখতেছেন যে এলিয়েন লেখা আছে, এখানে কি লেখা আছে? Employed on vessel. এই যে এখানে ম্যানিফেস্টো অফ এলিয়েন এমপ্লয়েড, এলিয়েন দেখে বানায় ফেললেন এলিয়েন অ্যারাইভাল লিস্ট। ওকে, ঠিক আছে, কিন্তু এলিয়েন পড়তে পড়তে এখানে এসে তুমি ক্রু পেয়ে গেলাম না, তাহলে এটা চেঞ্জ হয়ে ক্রু হয়ে যাবে। তাহলে আমি তাড়াহুড়া করে ভুল না করে পুরো লাইনটা আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে, সবার কাছে রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা কেউ মনে করবেন না প্রথম মাসে আপনি 10,000 টাকা স্যালারি পাবেন। সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। যার মনে এরকম একটা টার্গেট থাকে যে প্রথম মাসে আমি 10,000 টাকা আর্ন করতে পারবো, সে ভুল ধারণার মধ্যে আছে। এটা তো ইম্পসিবল। কারণ হচ্ছে প্রথম মাসটা আপনি যা আর্ন করবেন সেটার জন্য আপনার বোনাস। প্রথম মাসটা আপনাকে ইনভেস্ট করতে হবে, আপনার নিজের শ্রমটাকে ইনভেস্ট করতে হবে। ব্যবসা যেটা যে আমরা বলি, ব্যবসা যদি খাতির করতে যাই আগে কি করতে হয়? আগে প্রফিট আসে না, আগে কি আসে? ধীরে ধীরে কাজ করতে হবে। আগে ইনভেস্ট করতে হবে আপনার টাকা, তারপরে আপনি প্রফিটের আশা করবেন। ইনভেস্ট হচ্ছে আপনার টাকা তো না, আপনি সময়টা ইনভেস্ট করবেন এখানে। প্রথম 15 দিন, 10 দিন, 20 দিন খুব ভালো হবে পরে পরে প্রত্যেকটা এন্ট্রি পরে পরে দেখবেন, শিখবেন। যখন আপনার মোটামুটি সব শিখা হয়ে যাবে তখন আপনি দৌড় দিবেন। দৌড় দিবেন কি, তখন আপনি কি করবেন? এন্ট্রি করবেন। তখন আপনার স্যালারি প্রথম মাসে যদি 1,000 টাকা আসে, দ্বিতীয় মাসে 3,000 টাকা আসবে, চতুর্থ তৃতীয় মাসে 6,000 টাকা আসবে, এইভাবে আপনি জাম্প করবেন। আর যদি আপনি প্রথম মাসে যদি বেশি ইনকাম করার আশা করেন আর কাজ যদি না শিখেন, তাহলে কি হবে? সব কাজ আপনার ভুল হবে। আপনি ভুল কাজ করতে করতে মানে ঠিক করতে করতে ফেড আপ হয়ে একটা সময় নিজেই ঝরে যাবেন, অথবা আমরা আপনাকে বাদ দিয়ে দিব। কারণ ভুল কাজ করলে তা আমরা আপনাকে কন্টিনিউ করতে দিব না। কারণ আমাদের ডায়লগ হচ্ছে কোয়ালিটি ফার্স্ট। যে কোনো আপনার যে কোনো জিনিস, আপনি পরীক্ষার খাতায় উত্তর লেখা ভাষায় ফেলছেন, কিন্তু উত্তরে একটাও ঠিক নেই, কিন্তু লেখা ভাষায় ফেলছেন, নাম্বার একটাও পাবেন? না স্যার। কিছুই পাবেন না। কিন্তু আপনি যদি বলেন আমি তো পরীক্ষার খাতা খালি লেখে আসিনি, তাহলে আমাদের এটাও এরকম যে আমি না বুঝে কিছুই লিখতে পারবো না। যদি না বুঝে লেখি, ভুল লেখি, তাহলে আমাকে কি করতে হবে? এটার জন্য সাফার করতে হবে। সাফারটা কিভাবে করবে? আবারও বলি, আমাদের কিন্তু এই কাজ করার জন্য, আপনাদের এই কাজ চেক করার জন্য আমাদের কিন্তু কিউসি ডিপার্টমেন্ট আছে, সব জায়গায় থাকে যারা প্রোডাকশনে কাজ করে। কিউসি ডিপার্টমেন্টের কাজ কি? কিউসি ডিপার্টমেন্টের কাজ হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল করা। সে কোয়ালিটি চেক করবে। এখন আপনি নতুন কি পুরাতন তারা কিন্তু দেখতে যাবে না, তারা চেক করবে আপনার ব্যাচের কোয়ালিটি কি। আপনার ব্যাচের কোয়ালিটি ভালো, আপনার ব্যাচ পাস হয়ে গেলে আপনি নেক্সট ব্যাচ পাবেন। আর যদি দেখে আপনার ব্যাচের কোয়ালিটি খারাপ, দেন ব্যাচটা আপনাকে রিটার্ন করবে। রিটার্ন করা মানে হচ্ছে আপনাকে আবার এই ব্যাচটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে চেক করে দিতে হবে। চেক করতে গেলে তখন আপনি কি করবেন? নতুন কাজ আর করতে পারবেন না, পুরান কাজটাই আবার করা লাগবে। এইখানে কি হচ্ছে? আপনার সময়টা নষ্ট হচ্ছে, ইনকাম আসতেছে না। যেই কাজটা আমরা করব, আমাদের টেন্ডেন্সি এরকম থাকবে, যে কাজটা করব একবারই করব, যেন আমাকে চেক করতে না হয়। এখন কাজ করতে গেলে ভুল হবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আমি যদি 10টা সিরিজ করি, সেক্ষেত্রে একটা কি 2টা সিরিজ আমার রিজেক্ট হইতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু 10টা করলাম, 10টাই রিজেক্ট হলো, তাহলে কিন্তু বিপদ। সবাই বুঝতে পারছেন? স্যার একটা কোয়েশ্চেন স্যার। বলেন। স্যার একটা হেডিং এর মধ্যে যদি এলিয়েন এবং ক্রু থাকে, তাহলে আমরা কোনটার বেশি গুরুত্ব দিব? একটা গ্রুপে জব টাইপের মধ্যে বা টিমের মধ্যে 2টা হেডলাইন থাকবে না। স্যার এখন এটা আপনি বলতে পারেন এখানে যে আছে যে লিস্ট অফ ম্যানিফেস্টো অফ এলিয়েন এমপ্লয়েড অন দি ভেসেল এন্ড মেম্বার অফ ক্রু, এটার জি মধ্যে স্যার। এলিয়ন আছে, ক্রু আছে, তাই না? জি স্যার। আচ্ছা, এবার আপনি খাতাটা খুলেন। খাতা খুলছেন? জি এখানে স্যার। খাতাগুলো খুলে এবার দেখেন ইয়া কি লেখা আছে। ক্রু লিস্টের যে সংজ্ঞাটা দেওয়া আছে, সংজ্ঞাটা কি লেখা আছে পরে না আমরা একটু শুনি সবাই মিলে। Select when list of the ship or planes crew are on the image, they will be titled list or manifest of crew list. Aliens employed on the vessel, crew manifest, members of crew. আচ্ছা, আপনি যেটা লেখলেন সেটার সাথে এটা কি হুবহু মিলে? দেখেন তো। জি স্যার। তাহলে আপনার কি এটা এলিয়েনের সাথে কোনো রকমের কনফ্লিক্ট হওয়ার কথা? জি না স্যার, স্যার বুঝতে পারছি। এখানে এলিয়েন যেটা আপনি পাবেন সেটা লেখা থাকবে লিস্ট অর ম্যানিফেস্ট এলিয়েন প্যাসেঞ্জার, কি লেখা থাকবে ওটাতে?
এলিয়েন প্যাসেঞ্জার। আর ক্রু মানে কি? ক্রু মানে স্টাফ। আর স্টাফ কারা? যারা চাকরি করে। এখানে কিন্তু একটা এমপ্লয়েড শব্দটা লেখা আছে, খেয়াল করতে হবে এগুলা। আপনারা শুধু লেখছেন কিন্তু পড়েন নাই কখনো। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলি, আপনারা দূর থেকে আছেন, আমি দূরে আছি, আপনাদেরকে বুঝাচ্ছি। আমি আমার যথেষ্ট আপ্রাণ চেষ্টা করতেছি, আপনারা বুঝেন, কাজ করেন, বুঝে কাজটা করেন। এখন আপনারা এই যে বুঝার চেষ্টা করেন না, মানে যে ম্যাটেরিয়ালস গুলো দেওয়া হয় সেগুলো করেন না, মনে করেন কাজ করতে গেলেই আমি ধরে ফেলতে পারবো। জিনিসটা অতটা সহজ না, তাহলে আমাদের ট্রেনিং এর প্রয়োজন ছিল না, আমরা সরাসরি ওখান থেকে নিয়ে আসি। এই জিনিসগুলো আপনাকে, ছোট ছোট বিষয়গুলো আপনাকে পড়তে হবে, বুঝতে হবে যে এখানে এগুলো অ্যাকচুয়ালি লিখে দিচ্ছে কারণটা কি। কারণ হচ্ছে এখানে চেঞ্জ আছে। এখন দেখেন, আমি যদি এখানে চেঞ্জে যাই, আমি যদি আবার এখন এলিয়েন অ্যারাইভেল লিস্ট দেখি, এলিয়েন অ্যারাইভেল লিস্টের মধ্যে কি জিনিসটা লেখা আছে। এবার এলিয়েন অ্যারাইভেল লিস্ট ওপেন করেন। ওপেন করছেন এলিয়েন অ্যারাইভেল লিস্ট? জি স্যার। এলিয়েন অ্যারাইভেল লিস্টের সংজ্ঞা কি পড়েন তো, একজন পড়েন। নাই, কার কাছে লেখা নাই? When list of non-US citizens are on the image, they will be titled list or manifest of alien passenger or alien arrival list. আচ্ছা, এবার মিলান এটাতে। রেকর্ড অফ এলিয়েন্স। এবার হেডলাইনটা মিলান, মিল এটার সাথে। Alien passengers. এলিয়েন প্যাসেঞ্জার, এটা তো ডগ টাইপ কি হবে? Alien arrival. Alien arrival list. এই জিনিসগুলো আপনাদের একবারে মুখস্থ করে ঠোঁটের আগার মধ্যে রাখতে হবে, যেন ধরা মাত্রই পাঠ্যগুলো ধরতে পারেন। যদি না পারেন তাহলে ভুল করবেন। আচ্ছা, এইবার আমরা আসি আমাদের খাতা দেখার নিয়মটা কি। খাতা দেখার নিয়ম হচ্ছে, আমরা বলছিলাম সবচেয়ে সেন্সিটিভ বিষয় কোন সাবজেক্টটা জানেন? সবচেয়ে সেন্সিটিভ বিষয় হচ্ছে ডগ টাইপ। ডগ টাইপে কোনো প্রকারে ভুল করা যাবে না। ডগ টাইপ যদি আপনি 100 ডগ টাইপ বা 1000 ডগ টাইপ আপনি নির্ণয় করেন বা সিলেক্ট করেন, 1000 ডগ টাইপের মধ্যে যদি একটা ভুল হয় তাহলে আপনার ব্যাচ রিজেক্ট করবে, ক্লায়েন্ট কর্তৃক, আমাদের কর্তৃক, সব কর্তৃক। কারণ ক্লায়েন্ট আমাদের একটা শর্ত দিছে, শর্ত দিয়ে কাজ দিচ্ছে, সেটা হচ্ছে যে এইরকম ডগ টাইপ বা ইমেজ টাইপ যেটাই আমরা বলি, সেই ইমেজ টাইপের একটা সিঙ্গেল এররও অ্যাকসেপ্টেবল না, গ্রহণযোগ্য না। আপনি যদি 1 লাখ ডগ টাইপ করেন, আপনাকে 1 লাখ ডগ টাইপ সঠিক হতে হবে এবং ক্লায়েন্ট 1 লাখ ডগ টাইপ চেক করবে, এখান থেকে সে একটাও বাদ দিবে না, 100%। এরপর হচ্ছে নাম। নামের ক্ষেত্রে আপনি একটা ভুল করতে পারেন, 100টার মধ্যে আপনার একটা দুটা ভুল হইতে পারে, এটা হচ্ছে স্বাভাবিক ঘটনা, এটা অ্যাকসেপ্টেবল। 1% আপনাকে নিয়ে নেবে, ক্লায়েন্টও নিবে, আমরাও নিব। কিন্তু ডগ টাইপের ক্ষেত্রে একটাও ভুল হলে সেটা কি হবে না? গ্রহণযোগ্য না। কারণ এটা বারে বারে ক্লায়েন্ট দেখাই দিচ্ছে আর একই জিনিস ঘুরে ঘুরে আসতেছে, এখানে কোনোভাবে ভুল করার কোনো ওয়ে নাই। কারণ হচ্ছে এখানে যদি আমি একটা ভুল করি, এখানে এলিয়েন প্যাসেঞ্জার লেখা আছে, এলিয়েন অ্যারাইভেল লিস্ট না করে আমি যদি ক্রু লিস্ট করে দেই তাহলে আমার কি হবে? ক্রু লিস্ট করলে আমরা জানি ক্রু লিস্ট হচ্ছে নন ডাটা ডগ টাইপ, এটা নন ডাটার মধ্যে ঢুকে যাবে। তার মানে এখানে যতগুলো নাম আছে সবগুলা এরর হয়ে যাবে, তার মানে একটা নাম এবার লিখতে পারবে না। কি হবে? 30টা রেকর্ড থাকলে 30টা ভুল দেখাবে, এই জন্য কোনোভাবে ভুল করা যায় না। তাহলে আমাদের পরীক্ষার প্যাটার্ন হচ্ছে, আমরা যখন ডগ টাইপ সিলেকশনে যাব বা ডগ টাইপ পরীক্ষা দিব, দুইটা ভাগে পরীক্ষা হবে, একটা ডগ টাইপ। এই পেজটা স্যার কত সালের হবে স্যার? হ্যাঁ, এই পেজটা কত সালের হবে? প্রি 1906 এর মধ্যে পড়ে না? এখানে কি সাল দেওয়া আছে? না স্যার, শুধু 19 তো। এটা আগে পরে দেখলে বোঝা যাবে। স্যার আমরা তো স্যার ক্রু লিস্ট, এরিবেন অ্যানালাইসিস এগুলোর কাজটা বুঝলাম, কিন্তু স্যার ক্যাপচারের কাজটা কি? ক্যাপচার আমরা ডাটা ইমেজ কয়টা বলেন তো, কয়টা ইমেজ ডাটা করব? এলিয়েন ডাটা ইমেজ তিনটা ইমেজ নিয়ে আমাদের এন্ট্রি, আর বাকি যেগুলো আছে ওগুলো এন্ট্রি করতে হবে না, ওগুলো নির্ণয় করলে ওগুলো অটোমেটিক সফটওয়্যার চলে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওগুলো নিয়ে আমাদের তেমন কোনো কষ্ট নাই, ওগুলা জাস্ট চিনলেই হবে ডগ টাইপ। আর বাকিগুলো যেগুলো আছে ওগুলা হচ্ছে যে আমাদের এন্ট্রি করা লাগবে। স্যার এরিবেন অ্যানালাইসিস, ক্রু লিস্ট এগুলো তো স্যার ইগুলো কম আর কি, পেজ 2 তে স্যার অনেকগুলো বের করতে হয়, কিন্তু এগুলোতে তো কম। স্যার এগুলো একটু করে দিলে ভালো হতো। বুঝি নাই, কি হয়েছে বলেন, কি হয়েছে?
আবার বলেন। স্যার আপনি তো সব পেজ 2 এর এগুলো তো আমাদেরকে করে দিচ্ছেন আর কি। হ্যাঁ, স্যার একটু ক্রু লিস্ট এগুলো একটু করে একটা করে দিলে ভালো হতো। ট্রু লিস্ট আবার আমরা ওইখানে চলে যাচ্ছি। ট্রু লিস্টকে আমাদের এন্ট্রি করা লাগবে বলেন তো? না, লিস্ট না করা লাগবে। স্যার ফুল লিস্ট এন্ট্রি করা শুধু লাগবে। সিটিজেন অ্যারাইভাল লিস্ট, এলিয়েন অ্যারাইভাল লিস্ট আর শুধু প্যাসেঞ্জার। সিলেক্ট করতে হবে প্যাসেঞ্জার লিস্ট সিলেক্ট করতে সিটিজেন হবে শুধু। অ্যারাইভেল লিস্ট, এলিয়েন অ্যারাইভেল লিস্ট আর প্যাসেঞ্জার লিস্ট, এই তিনটা ডকুমেন্ট আমাদের এন্ট্রি করা লাগবে। আর বাকিগুলো কি করতে হবে? লাগবে না, এন্ট্রি ওটা আসবেই না, ওটা Non অপশনই doc আসবে না সফটওয়্যারে। ওই ওটা বাকিগুলো। সফটওয়্যারে আপনি ওগুলো পুরো শুধু করলে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। অটোমেটিকলি ওটা নিয়ে নেবে, ওটাই সফটওয়্যার অটোমেটিকলি ওগুলো নিয়ে নেবে, ওগুলো আসবে না এন্ট্রির জন্য। এবার বুঝতে পারছেন আপনি? বাকি যারা স্যার। যিনি কোশ্চেন করলেন, জি স্যার। শেষের দিনে এসে কোশ্চেনটা আশা করি না, কারণ আমাদের ট্রেনিং শেষ হয়ে গেছে। এখন যদি বলি ফুল লিস্ট কিভাবে এন্ট্রি করা লাগবে তাহলে তো বিপদ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা ম্যারিটাল স্ট্যাটাস, আমরা তো সিটিজেন অ্যারাইভেল লিস্টে আমরা এন্ট্রি করছি তাই না? সিটিজেন স্যার। অ্যারাইভেল লিস্ট কয়টা ফিল্ড এন্ট্রি করা লাগে? একটা শুধু স্যার, একটা। মেরিটাল স্ট্যাটাস। একটা। Marital এবং status। কোন ফিল্ডটা এন্ট্রি করা লাগে? মেরিটাল Marital স্ট্যাটাস। ম্যারিটাল নম্বর, স্ট্যাটাস। তাহলে ওকে। ম্যারিটাল স্ট্যাটাসটা কত নাম্বার ঘরে থাকে আমরা ছয় জানি। ছয় ছয়তে ছয়। থাকে স্যার। আচ্ছা, ওই 6 নাম্বার ঘরে থাকে। কিংবা আমার যদি নাম্বারিং করে না থাকে তাহলে আমরা ম্যারিটাল স্ট্যাটাস চিনব কিভাবে? Married or লেখা ম্যারিড থাকে। আর ম্যারিড সিঙ্গেল অর লেখা সিঙ্গেল থাকে। দেখে। ওকে ঠিক আছে। এরপরে আমরা এলিয়েন অ্যারাইভেল লিস্ট 2 দিন এন্ট্রি করছি। এলিয়েন অ্যারাইভেল লিস্টে কতগুলো ফিল্ড থাকে? প্রায় 27টার মতো ফিল্ড থাকে, এবং কোন ফিল্ড কোন জায়গা থেকে নিতে হয় সেটাও আমরা জানি। জি স্যার। এরপর হচ্ছে প্যাসেঞ্জার লিস্ট। প্যাসেঞ্জার লিস্ট এটাও সেম বলতে কি, এটা এক পেজের মধ্যেই থাকবে। যেমন আমরা দুইটা প্যাসেঞ্জার লিস্ট দেখি তাহলে আমাদের মনে সুবিধা হয়ে যাবে তাই না? জি যে স্যার। প্যাসেঞ্জার লিস্ট আমরা কোত্থেকে এন্ট্রি করবো আর কি এন্ট্রি করবো, ওটাও এই এলিয়েন অ্যারাইভেল লিস্টের মতোই। সবাই একটু পড়েন এটা। Passenger manifest. Pan American Airways. INC. passenger list. Select Passenger list passenger হবে। list when the list of passengers are not separated in list of US citizens and alien passengers. They will be titled passenger manifest, passenger information, or something similar. এটা ডট টাইপ কি হবে? প্যাসেঞ্জার লিস্ট। Passenger list. Passenger list. প্যাসেঞ্জার লিস্ট। প্যাসেঞ্জার লিস্ট হলে আমাদের এখন ইনফরমেশন নেওয়া লাগবে। প্যাসেঞ্জার লিস্টে ইনফরমেশন, কোন ইনফরমেশন গুলো নিব? এলিয়েন Mark অ্যারাইভেল করতে হবে। লিস্টে, এলিয়েন অ্যারাইভেল লিস্টের মধ্যে যেই ইনফরমেশন গুলো নিব প্যাসেঞ্জার লিস্টে সেই একই ইনফরমেশন গুলো নিব। মনে থাকবে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, মনে থাকার পর এখন আমি এইখানে আসলাম, কিন্তু এটার ভিউটা একটু অন্যরকম তাই না? জি স্যার, কিছু এর প্যাসেঞ্জার লিস্টের চেহারাটা একটু অন্যরকম। তাহলে আমি এখান থেকে কি ইনফরমেশন নিব? আমার দরকার ম্যারিটাল স্ট্যাটাস, আমার দরকার হচ্ছে সারনেম গিভেন নেম, আমার দরকার হচ্ছে লাস্ট পার্মানেন্ট সিটি,
আমার দরকার রেসিডেন্স, আমার দরকার ওই যেগুলো লিখছি আমরা এলিয়েন অ্যারাইভেল লিস্টের মধ্যে, তাই না? এখন এইগুলো আমি এখানে খুঁজতে গেলাম, খুঁজতে যায় দেখতেছি ফিল্ড ওয়াইজ এই যে প্রথমে যে নামগুলো আছে এইগুলো থেকে আমরা কোন ইনফরমেশন নিব না, এগুলা কি ডাটা বলেন তো? ক্লায়েন্ট ডাটা। এগুলো খাটা। ডাটা না, মনে করেন এই যে নাম আছে যদিও থাকে, ফর এক্সাম্পল আমি একটা ভালো ইমেজে যাই, কাটা বলে আমাদের কোনো শব্দ থাকবে না, আমাদের কাটা টোটা যা আছে সব করতে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আচ্ছা এইটা আসি, এটা একটু ভালো ইমেজ আছে। আচ্ছা এই একটা ইমেজ, হ্যাঁ এটা কি প্যাসেঞ্জার লিস্ট, ঠিক আছে? এই যে প্যাসেঞ্জার ম্যানিফেস্ট, তাই না? ইয়েস স্যার। প্যাসেঞ্জার লিস্ট, প্যাসেঞ্জার লিস্ট থেকে আমরা কি কি ইনফরমেশন নেব? আমরা নিব হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস থেকে শুরু করে লাস্ট রেসিডেন্স স্টেট পর্যন্ত, যেগুলো এলিয়েন অ্যারাইভেল থেকে নিয়ে আমরা। তুমি ক্লিয়ার? স্যার দুইটার ফিল্ড কি এক সমানই হবে? হ্যাঁ দুইটার ফিল্ড এক সমানই হবে। এখন কথা হচ্ছে যে ইনফরমেশন আমরা পাবো সেগুলো লিখবো, আর যেগুলা পাবো না সেটা কি করব? ফাঁকা রাখবো। আচ্ছা তাহলে আমরা প্যাসেঞ্জার লিস্টে আসলাম। প্যাসেঞ্জার লিস্টে আইসা প্রথমে যে নামগুলো থাকবে, নেম ইন ফুল, ফ্যামিলি নেম, গিভেন নেম, এই নেম কি আমরা নিব? জি না স্যার। নিব না, কারণ এটা ক্লায়েন্ট করে দিবে বা করা থাকবে। আমরা নিব হচ্ছে নাম যেখান থেকে সে এসেছে, ক্যাম শব্দটা থাকতে হবে, কিন্তু এখানে ক্যাম শব্দটা নাই। আরেকটা থাকতে হবে কি ইউএস গিভেন নেম, লেখাই বোঝা যায় না স্যার। বোঝা যাবে আপনি যখন ইমেজ ওপেন করবেন তখন বুঝতে পারবেন, আপনি যখন ইমেজ ওপেন করবেন তখন বুঝতে পারবেন। আর কি ইউএস গিভেন নেম আমরা কোথা নিব? আমরা নিব হচ্ছে গোইং টু বি জয়েন, যেখানে সে জয়েন করবে সেটা হচ্ছে আপনার কি ইউএস গিভেন নেম সারনেম। তো ওই শব্দগুলো এখানে নাই, যদি না থাকে তাহলে আমরা কি করব? তাহলে আমরা এগুলা বাদ দিব, এটা আমরা এটা ফাঁকা রাখবো যেহেতু। আর এটা আমরা জানি এটা ক্লায়েন্ট ডাটা। এরপরে আছে এখানে কি আছে? এখানে এজ আছে, কি আছে? এজ কি আমরা নেই কি নেই না? নেই না স্যার। তাহলে এজ আমাদের দরকার নাই। এরপরে আছে এটা কি? এটা হচ্ছে সম্ভবত সেক্স, জেন্ডার মনে হয়। হ্যাঁ জেন্ডার। তাহলে সেক্স কি আমরা নেই না নেই না? জেন্ডার নেই না। নেই না, তাহলে এটাও আমাদের নাই। তারপর এইখানে আছে ম্যারিড অর সিঙ্গেল, এটা স্যার নেই। এটা কি? ম্যারিটাল স্ট্যাটাস। তাহলে আমরা ম্যারিটাল স্ট্যাটাস পাইলাম, তো ম্যারিটাল স্ট্যাটাসের করে ইনফরমেশন গুলো লিখবো। এরপরে আছে কি? এরপর আছে ন্যাশনালিটি, কি আছে? ন্যাশনালিটি। নেশন এরকম কিছু একটা লিখছে, এটাও আমাদের লাগে না। হ্যাঁ 1 মিনিট, নেট চলে গেছিল। আচ্ছা যাই হোক, আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে ফিল্ড গুলো আমরা থাকবো সেগুলা লিখবো, যেগুলা থাকবে না সেগুলো আমরা কি করবো না? লিখবো না। এরপরে যদি এন্ট্রি করার সময় কোনো সমস্যা হয় স্ক্রিনশট দিবেন, এ পাশ থেকে আমরা বলে দিব আপনাদেরকে। জাস্ট এখন কি রাখেন, ধারণা রাখেন যে কি থেকে কি নিতে হবে, আর ফিল্ড গুলো সব আপনার ওই ইন্ডে লেখা আছে। সবাই ক্লিয়ার? তাহলে আমরা ডক্টর যতগুলো আছে সব শিখলাম। ডক্টরের পরীক্ষা কি হবে সেটাও শিখলাম। এরপরে হচ্ছে আমাদের পরীক্ষার প্যাটার্নটা কি হবে সেটাও শিখলাম।
আচ্ছা, এখন কত মার্কের পরীক্ষা হবে সেটা পরীক্ষার কোশ্চেন আমি এখন রেডি করে নিই। সময় কত থাকতে পারে? ধরেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা থাকতে পারে। এক্সামটা কিভাবে হবে? এক্সামটা এতদিন আমরা দিছি কিভাবে? ফেসবুকের মধ্যে দিছি, তাই না? ফেসবুকের পেজে আপনার ওইখানে আপনি সেম ভাবে লিখবেন, সচরাচর যে লিখে আসছেন ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেটের মধ্যে আপনার নাম লিখবেন, তারপরে লিখবেন ডেট দিবেন, ডেট দিয়ে লিখবেন ফাইনাল এক্সাম। সেম ভাবে আগে যেভাবে দিলাম। আগে দেখো আমি আগে কি করছি, আপনাদের 1 2 করে নাম্বার বলছি, আপনারা 1 2 করে সেই নাম্বার অনুযায়ী আমি যে শব্দটা বলছি সেই শব্দ বা নামটা আপনারা লিখছেন, তাই না? আর এইখানেও সেম ওইতে যেভাবে থাকবে, যে এইভাবে আপনাদের এক্সেল দেওয়া থাকবে, এরকম একটা এক্সেল আমি বানাবো। এই এক্সেল এর মধ্যে এরকম নাম্বারিং করা থাকবে, এরকম নাম্বারিং করা থাকবে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। আপনি স্ক্রিন শেয়ার দিয়ে আপনি দিবেন। এইভাবে রেখে দিব, আপনার নাম্বার দিয়ে স্ক্রিনটা দেখবেন, দেখে দেখে উত্তরগুলো লিখবেন। স্যার আপনি আর কি স্যার কোশ্চেনটা পুরোটা এক্সেলের মধ্যে করবেন তাই না? হ্যাঁ। হ্যালো স্যার, স্যার স্ক্রিনটা শেয়ার করেন স্যার, দেখছি না তো। শেয়ার করে না? না স্যার। স্যার চলে গেছে স্যার। আচ্ছা স্যার, এই যে এইভাবে দেওয়া থাকবে, প্রশ্নের প্যাটার্ন ঠিক এইভাবেই থাকবে। এইভাবে দেখবেন, 1 নাম্বার দিয়ে অ্যান্সার লিখবেন, 2 নাম্বার দিয়ে অ্যান্সার লিখবেন, প্রত্যেকটা কোশ্চেন এইভাবে দেওয়া থাকবে। আর লিখবেন কোথায়? ফেসবুকের পেজে যাবেন, যে আপনার যে সেন্ড মেসেজ অপশন আছে সেখানে গিয়ে তারপরে আপনি এটা লিখবেন। ঠিক এর আগের যেভাবে, হ্যাঁ আগেরগুলো যেভাবে দিবেন লাস্টেরটাও সেইভাবেই দিবেন। এক্সামের রেজাল্টটা কবে দেওয়া হবে? এক্সামের রেজাল্টটা কবে দেওয়া হবে? আমরা যদি শনিবার দিন রেজাল্ট দেই, ইয়া পরীক্ষা নেই, রবি সোমবার দিন রেজাল্ট দেওয়া হবে। সোমবার দিন রাতে 9টা থেকে 10টার মধ্যে রেজাল্ট হয়ে যাবে। গ্রুপে দেওয়া হবে না? গ্রুপে আমি একটা নোটিশ দিয়ে দিব, ওইখানে যারা যারা সিলেক্টেড হবেন তাদের নাম ওইখানে দেওয়া থাকবে। এরপর বলা থাকবে যে কার মানে কখন আবার যোগাযোগ করতে হবে, আমি ওইখানে সময়টা উল্লেখ করে দিব। পরে আরেকটা পোস্ট দিব, সেই পোস্টে বলে দিব যে আপনারা পরের দিন এমুক সময় 10টা 11টা 12টা 1টা 2টা যে কোনো একটা সময় উল্লেখ করে দিয়ে বলবো, আপনারা আবার এই জুমের মধ্যে সেম আইডি সেম পাসওয়ার্ড দিয়ে জয়েন করবেন। যখন জয়েন করবেন তখন আমাদের ম্যানেজমেন্ট থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে কোনো একজন বা এই প্রজেক্টের যে ইনচার্জ উনি আপনাদের সাথে ওরিয়েন্টেশন মূলক কিছু বক্তব্য বা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবে, আপনাদের কিভাবে কাজ করবেন, কোনো সমস্যা হলে কিভাবে সলভ করবেন, আর আপনারা কি কি করতে পারেন, আপনাদের স্যালারি কিভাবে হবে, বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক সব মানে কথাবার্তা যেগুলো হয় কি উনি আপনাদের বলবে। এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা জানতে চা থাকে সেটা আপনারা জিজ্ঞাসা করবেন। যদিও আমি সব বলে দিছি, তারপরে ফর্মালিটিস রক্ষার ক্ষেত্রে উনি বলবে, যদি মনে চাই কোশ্চেন করবেন, মনে না চাইলে ধন্যবাদ দিয়ে দিবেন ওনাকে। বুঝতে পারছেন? কি লিখবেন? আনসারটা। হ্যাঁ হ্যাঁ, এই জন্য সবার কম্পিউটারটা লাগবে। স্যার সব ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে স্যার। আচ্ছা আর এমন তো হয় মাঝে মাঝে, ধরেন একটু ব্যাক স্পেস করতে গেলে হয়তো যে এন্টার প্রেস করে ফেলে, তাহলে তো অ্যানসারটা আগে চলে গেল। মানে এমন হতে পারে 1 2 লেখা হলে অ্যানসার চলে গেল, তাহলে এটা কি গ্রহণযোগ্য হবে? মোবাইলে করে এটা কপি করে পেস্ট করে দেবেন। না আমি তো লিখতেছি ইনবক্সে লিখতেছি না। আচ্ছা ঠিক আছে, আপনাদের দুইটা ওয়ার্ড আমি দুইটা জিনিস আমি সচরাচর বলে দিতে পারি। সেটা হচ্ছে আপনারা যখন লিখবেন, লেখার পরে যদি মনে করেন এন্টার করে চলে গেছে, আমার কাছে চলে আসছে, সমস্যা নেই, সিরিয়ালটা মেনটেন থাকলেই হলো। তবে একই জিনিস দুবার পাঠালেন না, আপনি একবার 1 থেকে 5 পর্যন্ত লিখলেন, কোনো কারণে আপনার এন্টার করে গেল, তার মানে 1 থেকে 5 পর্যন্ত আমার কাছে চলে আসছে। এখন কি আবার আপনি 1 থেকে 5 পর্যন্ত লিখে পুরোটা শেষ করে আমাকে দিবেন? জি না স্যার, 6 থেকে আবার 6 থেকে লিখে দেন, সিরিয়ালি আসবে এটা। তবে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আর সবাই কোশ্চেনের অ্যানসারটা ক্যাপিটাল লেটারে দিবেন। কি লেটারে? ক্যাপিটাল লেটারে। এবং কোন প্রশ্নের কত মার্ক এবং কত সময় পরীক্ষা হবে, টোটাল মার্ক কত, সেটা প্রশ্নের উপরে লেখা থাকবে। আপনারা ওইটা ওইখান থেকে দেখে নেবেন। এবং আমিও বলে দিব যে এটা 10 মিনিট, এটা 5 মিনিট,
আমি বিভিন্ন সেগমেন্টেশন করে দিব, তো তো ওইখানে লেখা থাকবে, বলে দিব যে এটা 5 মিনিট শেষ করতে হবে, এটা 10 মিনিটে শেষ করতে হবে, এটা 20 মিনিটে শেষ করতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল করতে হবে। সময়টা ইন্ডিভিজুয়াল হবে। মনে করেন আমি নাম দিলাম আপনাদের এরকম, স্ক্রিনে যে নামগুলো দেখতেছেন এরকম নাম 15টা বা 20টা নাম দিলাম, 20টা নামে আপনাকে সময় দিব 10 মিনিট। বুঝতে পারছেন? স্যার আমার কথা 10 মিনিট করার পরে 10 মিনিটের মধ্যে আপনারা লিখে আমার কাছে সাবমিট করে দেবেন। এরপর আমি সেকেন্ড অপশনে যাব, এইভাবে অপশন করে করে পরীক্ষা নেব। একটা কথা ছিল। একটা করে পরীক্ষা দিব তাহলে। হ্যাঁ বলেন, কি বলবেন? আর হ্যালো হ্যাঁ বলেন, শুনছি হ্যালো স্যার, শুনছি, বলেন। এখন যদি ওই ইমার্জেন্সি ইলেকট্রিসিটি চলে গেল বা নেটওয়ার্কের প্রবলেম হলো, তখন কি হবে? আচ্ছা, এটা ইলেকট্রিসিটি প্রবলেম চলে গেলে কি হবে? এখন দেখেন, আমরা যেটা করছি, আমরা এই জিনিসটা মানবিক দৃষ্টিকোণ দিয়ে দেখছি। প্রথম 2টা এক্সাম বা 2টা পরীক্ষা বা 2টা ব্যাচকে আমরা এই মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছি। এখন আমরা বাঙালি জাতি, বুঝতে পারছেন, আমরা কি করতে ভালোবাসি বলেন তো? কি দিতে ভালোবাসি স্যার? মিস ইউজ করতে ভালোবাসি। বাঙালির 3টা হাত। হ্যাঁ, তো মিস ইউজ করতে ভালোবাসি। যখন আমি অপশনটা তাদেরকে দিছিলাম যে যাদের নেট চলে যাবে কিংবা ইলেকট্রিসিটি চলে যাবে, তাহলে তারা পরে আবার সময় নিয়ে পরীক্ষাটা দিবেন, এরকম করতে যায় দেখি আমার 3 দিন লাগছে পরীক্ষা শেষ করতে। কারণ কি হইতেছে, এর একটু পর পর এর এই সমস্যা হয়, ওর ওই সমস্যা হয়, ইলেকট্রিসিটি চলে গেছে, নেট চলে গেছে, কিছুই হয় নাই। অথচ কিছুই হয় নাই, সে আমাকে মিথ্যা ইনফরমেশন দিচ্ছে। এরকম করে দেখা গেছে যে একবার দুবার এরকম করে আমাদের পরীক্ষাটা অনেক লেন্থি হয়ে গেছে, এবং ম্যানেজমেন্টকে যখন জানাইলাম, তো ম্যানেজমেন্ট বলতেছে এরা আপনাকে সঠিক ইনফরমেশন দিচ্ছে না। এবং আমি যেটা দেখলাম যে হ্যাঁ, তারা সঠিক ইনফরমেশন দিচ্ছে না। তাকে কি করতেছে, কারণ সবারই একসাথে এরকম হওয়া সম্ভব না, যাইতে পারে একজন অথবা দুইজন। হ্যাঁ, দুইজন কি একজনের সমস্যাটা হইতেই পারে, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু আমার যদি মেজরিটি এরকম হয়, তাহলে মানে এখানে সবাই আমাকে ভুল ইনফরমেশন দিচ্ছে। তখন আমরা ম্যানেজমেন্ট থেকে এটা বাদ করে দেওয়া হলো যে পরীক্ষা মানে পরীক্ষা, সেটা হচ্ছে সময় মতো পরীক্ষা দিতে হবে। এরপর যদি আপনার ইলেকট্রিসিটি চলে যায়, নেট চলে যায়, এটা আপনার সমস্যা। মোবাইলে দিতে পারবে। এখন আপনি কিভাবে দিবেন, এটা আপনার সমস্যা, আপনি সলভ করে নেবেন। কিভাবে সলভ করবেন? সলভের অপশন হচ্ছে আপনার যদি আমরা একটু বেশি কথা বলতেছি, স্মার্ট হওয়া ভালো কিন্তু ওভার হওয়া ভালো না। আপনাদের যেটা করণীয়, আপনারা হয়তো কারো কাছ থেকে একদিনের জন্য 1 ঘন্টার জন্য ল্যাপটপ ধার নিয়ে আসতে পারেন, যদি না থাকে, অথবা আপনাদের আইপ্যাড কিংবা কি বলে এটাকে স্মার্টফোন অনেক উপকারী, এটা তো অনেক কিছু করা যায়, ট্যাব থাকতে পারে, অথবা আইপিএস বা ইউপিএস এর ব্যাকআপ থাকতে পারে, অথবা আপনি যদি নেটের সমস্যা বলেন, নেটের সমস্যা আপনি ডাটা কিনে রাখতে পারেন, হটস্পট দিয়ে চালাতে পারেন, অথবা মোবাইলে সরাসরি ঢুকতে পারেন। এখন যে সবারই হবে এরকম না, 2-1 জনের হইতে পারে, সেক্ষেত্রে তারা ইমার্জেন্সি এই ব্যাকআপ গুলো রাখতে পারেন। যদি ইমার্জেন্সি হয়ে যায়, দেন আপনারা সেটা হেল্প নিতে পারেন। এখন কোশ্চেন হচ্ছে, যদি কারো এরকম হয়ে যায়, সেকেন্ড কোনো অপশন আমার কাছে নাই, পরীক্ষা আপনাকে দিতেই হবে। পরীক্ষা দিলে যদি পাস করেন রেজাল্ট আসবে, আর পরীক্ষা দিতে না পারলে টোটাল রেজাল্টে 0 আসবে। এখানে কোনো রিকোয়েস্ট আমারও করার নাই, আপনাদেরও করার নাই। এখানে আমি আপনি সবাই সমান, কারণ আমরা নিজেরা নিজেদের রাস্তাটা নষ্ট করে বলছি। ওকে স্যার, ক্লিয়ার সবাই? এই কোশ্চেনটা আমরা আর কালকের জন্য না করি। যে নেট চলে গেছে, মাত্র আসছে, কারেন্ট চলে গেছে, মাত্র আসছে, স্যার 2 মিনিট সময় দেন, হবে না, যখন পরীক্ষা শেষ, পরীক্ষা শেষে সময় বাড়ানো হবে না। আচ্ছা ঠিক আছে, কথা ছিল বলেন। স্যার পুরো পরীক্ষাটাই আমাদেরকে ফেসবুকের মেসেঞ্জারে দিতে হবে যেভাবে আগে দিয়েছি, কিন্তু কথা হচ্ছে স্যার আপনি যে কোশ্চেন গুলো আমাদের দিবেন, এটা কি এভাবেই স্ক্রিন শেয়ার করে দেখাবেন নাকি? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে, মানে পুরো আগের সিস্টেমে হবে, মানে স্ক্রিন শেয়ার করে আপনি আমাদেরকে দেখাবেন এবং আগের মতো আমরা ওই মেসেঞ্জারে দিয়ে দেব। আগের মতোই আপনারা কাজ করবেন। পরীক্ষা যখন দিবেন তখন এত কঠিন হবে না, দেখলেই বুঝতে পারবেন। জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। পরীক্ষা স্যার শুরু হবে কটার সময় থেকে স্যার? আমাদের পরীক্ষা 11টায় শুরু হবে, আমাদের 11:30, আমাদের 11:30 ক্লাস না? জি স্যার।
আচ্ছা 11:30টায় ক্লাস, আমাদের ক্লাস সময় আমাদের পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা আমাদের ক্লাসটা শেষ করে দিব। আমরা পরীক্ষার পরে আর কোনো প্রকারের কথায় যাব না, সবকিছু আজকে বলে দিলাম। আর এটা রেজাল্টটা কিভাবে দিব, রেজাল্টটা কবে দিব, এরপর আপনাদের কি কি সফটওয়্যার লাগবে সেগুলো ইনস্টল করতে বলছি, সবকিছু আগে ভাগে কমপ্লিট করা আছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এরপর আমাদের আরেকটা জিনিস, সবাই একটু অ্যালার্ট থাকবেন। সবাই যে কালকে আমাকে বিকাশ নাম্বারটা দিলেন, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, বিকাশ নাম্বারটা আমার একটু ভেরিফাই করা দরকার, কারণ এটা একটা সেনসিটিভ জিনিস। আমি আপনাদের বিকাশ নাম্বারটা দেখাচ্ছি, আপনারা শিওর হইলে আমাকে বলবেন যে আপনার বিকাশ নাম্বারটা কারেক্ট আছে। ওকে বলবেন স্যার, বা ঠিক আছে বলবেন, এতটুকু বললেই আমার হয়ে যাবে, তা না হলে বিপদ হয়ে যাবে। হ্যালো 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 মিউট করুন। সবাই একটু মিউট করে। জি স্যার। ও স্যার। আচ্ছা সবাই একটু অ্যালার্ট থাকি, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা এখানে সিরিয়ালি নাম আছে সবার, তো আমি যেখানে কার্সার রাখবো আর যার নাম বলবো উনি জাস্ট আমাকে এইটুকু এনশিওর করবেন যে আপনার বিকাশ নাম্বার এটা কারেক্ট আছে। প্রথমে আমার হ্যাঁ আচ্ছা সিরিয়ালি অ্যালার্ট থাকবেন, আমি যার নাম বলবো তারপরের জন্য অ্যালার্ট থাকবেন। হ্যাঁ দরকার রাব্বি হোসেন। জি স্যার। দোকান ঠিক দরকার আছে আপনাকে। ঠিক আছে। জি স্যার ঠিক আছে। আচ্ছা রাফসান আমার লোক পাই না এই কারণে মত দরকার আছে নাকি ওটাই কইছি। আলিফ বাবু মিউট কর। সবাই কাইন্ডলি একটু মিউট করেন। রাফসান জানি আছেন? জি স্যার। ঠিক আছে। জি স্যার ঠিক আছে। 013012733636। আচ্ছা বলা লাগবে না, এখানে সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন না? এই পর্যন্ত 41 পর্যন্ত যারা আছেন এই সিরিয়ালে তাদেরটা মনে মনে দেখে রেডি করে রাখেন, ঠিক আছে কিনা। ঠিক থাকলে আমি যখন নাম জিজ্ঞাসা করবো জাস্ট রেসপন্স করবেন ঠিক আছে, আর যদি না থাকে আমাকে বলবেন, কারেকশন করে দেবো। রাফসান জানি ঠিক আছে? জি স্যার। জি স্যার। নাজমুল ইসলাম ঠিক আছে স্যার। ওকে গুড। গৌতম সেন জি স্যার। ওকে। এমডি শাহরিয়ার মিলন, শাহরিয়ার মিলন। এরপর হচ্ছে প্রান্ত বড়ুয়া। জি স্যার ঠিক আছে। শারমিন আক্তার, শারমিন আক্তার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পলাশ মিয়া, পলাশ মিয়া, পলাশ মিয়া নাই। এরপর হচ্ছে দীপু চন্দ্র সেন। জি স্যার ঠিক আছে। এরপর হচ্ছে উম্মে হানিরিন। ঠিক আছে। এরপর হচ্ছে মাসুম রানা। জি স্যার ঠিক আছে। জি স্যার ঠিক আছে। ওকে। ইফাত হোসেন সানি, ইফাত হোসেন সানি। জি স্যার ঠিক আছে। হ্যালো ইফাত হোসেন আছেন? জি স্যার। জোরে বলেন শুনি না। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। এটা আলিফ বাবু। জি স্যার আছি। ঠিক আছে স্যার। ওকে। ইকরা মহসিনা। জি ঠিক আছে। ঠিক আছে। রায়হান মল্লিক, রায়হান মল্লিক আছেন? স্যার পলাশ মিয়া স্যার।
পলাশ মিয়া, কি হয়েছে পলাশ মিয়া? ঠিক স্যার ওই আছে, সময় স্যার আমি বলছিলাম স্যার আমার হেডফোনে একটু ঝামেলা হয়েছিল। ঠিক আছে তো আপনারটা দেখছেন? ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, রায়হান মল্লিক আছেন? রায়হান মল্লিক নাই। এরপর হচ্ছে নাজমুল হাসান সজীব, হ্যাঁ ঠিক আছে। মাহমুদুল হাসান আকাশ, মাহমুদ হাসান আকাশ, জি স্যার ঠিক আছে। তামিম চৌধুরী, তামিম চৌধুরী নাই। এরপর হচ্ছে মিথুন রয়, মিথুন রয়, মিথুন রয়। ঠিক আছে স্যার। আচ্ছা এমডি আব্দুল্লাহ, স্যার ওনার মাইক প্রবলেম ঠিক আছে নাকি বিকাশ নাম্বার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আব্দুল্লাহ, স্যার। এমডি আব্দুল্লাহ। ঠিক আছে স্যার। ওকে, মোর্শেদা খাতুন, হ্যাঁ ঠিক আছে পাইছি, মোর্শেদা খাতুন। স্যার ওনার মাইক প্রবলেম, ওনার বিকাশ নাম্বার ঠিক আছে। যাদের মাইক সমস্যা এখন পর্যন্ত ঠিক হয় নাই, ক্লাস শেষ হয়ে গেল। স্যার শারীরিক মিলন বলছিলাম স্যার 8 নাম্বার আমারটা ঠিক আছে স্যার, আমার তো ইলেকট্রিসিটি ছিল না। কি নাম? শারীরিক মিলন 8 স্যার। আচ্ছা ঠিক আছে, কৃষণ সরকার, স্যার আমার তো স্যার রেড কালার দিয়ে রাখছেন স্যার। হ্যাঁ আপনার নামটা কি বলেন? স্যার স্যার। পলাশ মিয়া, জি স্যার। ওকে ঠিক আছে। এরপর হচ্ছে বরকত মোল্লা, জি স্যার ঠিক আছে স্যার। এরপর হচ্ছে মুস্তাকিম, মুস্তাকিম নাই। মুস্তাকিম আছেন? নাই। এরপর হচ্ছে এমডি হাসনা হেনা, ঠিক আছে স্যার, এমনি লাগাই দিলেন। জি স্যার ঠিক আছে বিকাশ নাম্বার। সাব্বির হোসেন, সাব্বির হোসেন। এরপর হচ্ছে তৃষ্ণা সাহা, স্যার ঠিক আছে। দীপ করেরা, আর ভুল আছে। দীপ করেরা ভুল আছে? হ্যাঁ স্যার লাস্টে 6 হবে 5 এর জায়গায়। ঠিক আছে, লাস্টে 5 এর জায়গায় 6 হবে স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। আচ্ছা, দেখেন এখন ঠিক আছে কিনা। হ্যাঁ স্যার ঠিক আছে। এরপর হচ্ছে সঞ্চিতা রোজারিও, স্যার ঠিক আছে। অনিক কস্টা, স্যার ঠিক আছে। কি লিখছে? অশুয়া পল গোমেজ, জি স্যার ঠিক আছে। এরপর হচ্ছে তুর্যদীপ ক্রুজ, জি স্যার ঠিক আছে। ঐতিহ্য জি স্যার ঠিক আছে। এরপর হচ্ছে শাহিনা বিনতে ওয়াকিব, শাহিতা বিনতে ওয়াকিব আছেন? শাহিনা, অনিক গোমেজ, অনিক গোমেজ, ঠিক আছে। ঠিক আছে। মোহাম্মদ সবুজ, মোহাম্মদ সবুজ, জি স্যার ঠিক আছে স্যার। ওকে। নানজিবা তানসিনা খাতুন, নানজিবা আছেন? জি স্যার ঠিক আছে। এমডি জাহিদ হাসান, ঠিক আছে স্যার। মারুফ হোসেন, জি স্যার ঠিক আছে। শাকিল আক্তার, জি স্যার ঠিক আছে। নাফিউল হাসিব, নাফিউল হাবিব, হাবিব সাহেব নাই। জি স্যার ঠিক আছে স্যার। আচ্ছা, লামিয়া তাবাসসুম মিম, জি স্যার ঠিক আছে স্যার। শাহিদা জামান ঐশী, স্যার সাদিয়া জামান ওসিন স্যার ঠিক আছে স্যার। মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ ফয়সাল, স্যার এটাই অবস্থা। বুঝি নাই। ঠিক আছে, মোহাম্মদ ফয়সাল,
মোহাম্মদ মেবি ফয়সাল নেটের প্রবলেম। Net problem. এরপর হচ্ছে এ আর মিরাজ। হ্যালো আসসালামু স্যার জি নাম বলেন। মোহাম্মদ ফয়সাল স্যার ঠিক আছে 643428 জি স্যার ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে এ আর মিরাজ আছেন? জি স্যার ঠিক আছে। এরপর হচ্ছে বায়াজিৎ আহমেদ। জি স্যার ঠিক আছে স্যার। এরপর হচ্ছে শাহাদাত হোসেন। ইয়েস স্যার ঠিক আছে স্যার। এরপর হচ্ছে এমডি তানজিল আলম। স্যার ঠিক আছে অনে আশিকুল আজম আছেন? ঠিক আছে স্যার। এরপর হচ্ছে এমডি সাব্বির হোসেন। সাব্বির হোসেন স্যার ঠিক আছে। মনিরা আক্তার। ঠিক আছে। দীপ্ত কুমার দেব। ঠিক আছে স্যার। আচ্ছা দীপ্ত কুমার দেব আপনার তো ফিল আপ করা হয় নাই। স্যার কালকে স্যার প্রবলেম করতেছিল পরে আর ফিল আপ করতে পারিনি। আমার ফাদার নেমে আরো কয়েকজনের নাম এন্ট্রি করে ফেলছে। আপনার ফাদার নেম মাদার নেম তারপরে বাকি ইনফরমেশন সবগুলো কিছুই নেই, আপনি এটা আবার ফিল আপ করে দেন। আমি যেগুলো পাইছি সেগুলো নিয়ে আসছি, যারা করে নাই তারা তো নাই। আচ্ছা এক মিনিট দেখতেছি তাহলে। 91 নাম্বারটাও তো নাই দেখতেছি। আচ্ছা কার কার নাই আমরা ওটা দেখতেছি। 93 নাই স্যার। এখানে অনেক কিছুই নাই, আমি যাদের নাম বলতেছি তারা একটু আগে অ্যাটেন্ড করেন। প্রিয়া অনেকের প্রবলেম করছিল স্যার। জি স্যার ঠিক আছে। এরপরে হচ্ছে শাফি শাহরিয়ার। শাফি জি, স্যার। শাহরিয়ার আছেন? আচ্ছা জি স্যার। সুজিত ত্রিপুরা। ঠিক আছে স্যার। দিলারা বেগম প্রিয়া। জি স্যার ঠিক আছে। শারমিন খাতুন। আরে আমারটা ঠিক আছে। এমডি আব্দুল সালাম। জি স্যার ঠিক আছে। কত নাম্বার বললেন? 93। স্যার 91 সাব্বির আহমেদ। হ্যাঁ রাইসুল ইসলাম আর সাব্বির আহমেদ। হ্যাঁ দুইজনের বিকাশ নাম্বার কি সমস্যা? আপনি তো আমার নামই ডাকেন না। বিকাশ নাম্বারটা বলেন, আপনার নাম্বার পানি দেখে নাম ডাকেন। রাইসুল হাসান বলেন বিকাশ নাম্বার বলেন। 01755 96 0615। আচ্ছা এরপর হচ্ছে সাব্বির আহমেদ বলেন। 01964 01964 54 54 96 96 21। এই তো? জি স্যার। আচ্ছা আর কেউ বাদ আছেন এখানে? স্যার এই যে 55 নাম্বারটা এক সেকেন্ড দেখে ওইটা তো আমি ইমার্জেন্সি নাম্বার বিকাশ নাম্বার ইমার্জেন্সি নাম্বার এখানে দেন নাই কে? সাব্বির আহমেদ আপনার ইমার্জেন্সি নাম্বার কি হবে? 01310 এক সেকেন্ড বলেন। 310 310 43 43 94 94 99। ওকে ঠিক আছে। জি স্যার। আরেকজন কি জানি বলতেছিলেন? স্যার জি 55 নাম্বার জান্নাতুল ফেরদৌসী। স্যার এটা আমি ফিল আপ করেছি, দেন এখানে এরকম দেখাচ্ছে কেন? এখানে ফাঁকা এই জন্য ফিল আপটা পাই নাই, যার জন্য এখানে আর না স্যার এটা না, আমি তো ফর্ম ফিল আপ করেছি, এটা আমার নাম না, এটা আমার ফোন নাম্বার না। জান্নাতুল ফেরদৌসী এটা ডাকেননি আপনি।
জান্নাতুল হ্যাঁ হ্যাঁ ফেরদৌসী এই যে এটা হ্যাঁ করবি, কিন্তু এটা দিয়ে আমরা কাজে এক্সপার্ট হইতে পারবো না। এক্সপার্ট তখনই হবে যখন আমরা কাজে সময় দিব এবং বেশি বেশি এন্ট্রি করবো, তখনই আমাদের কি অভিজ্ঞতা হবে এবং এক্সপার্ট হয়ে যাব। আগামীকাল কয়টা থেকে পরীক্ষা শুরু? আগামীকাল শুক্রবার বন্ধ থাকবে, শনিবার দিন পরীক্ষা হবে। শুরু হবে হচ্ছে আমাদের রেগুলার টাইম, যে টাইমে আমরা শুরু করি 11:30 সবাই 11:30টার মধ্যে প্রেজেন্ট থাকবেন। কেউ যদি আইসা বলেন যে 5-6 মিনিট দেরি হয়ে গেছে, যেখান থেকে আসবেন সেখান থেকেই শুরু করবেন, মানে পিছনে যাওয়া যাবে না। সবাই বুঝতে পারছি? সাড়ে 11:30। হ্যাঁ 11:30 মানে 11:30 আসবে। আচ্ছা স্যার, একটা বলেন। স্যার গিভেন নেমের যে লজিক, এখান থেকে কি কোনো কোশ্চেন থাকবে? গিভেন নেম থেকে লজিক দিয়ে কোশ্চেন দিব না, তারপরে এখানে আপনাদের জন্য সুবিধা হবে। জি স্যার। আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আর কন্টিনিউ করবো না, শেষ করে দেই আজকে এখানে। আগামী শনিবার দিনের প্রস্তুতি নেন, ভালো Okay, করে sir. একটু দেখেন।